আশীর্বাদের সাজটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই। বাবা আজকে বহুদিন বহু বছর হয়েছে বাবা আমাদের মাঝে নেই। তো আমরা প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণই আমাদের বাবাকে আমরা মিস করি। আমরা দুই বোন বেঁচে থাকি। এটা বাবা মা অবশ্য সব সন্তানের কাছে সব সন্তানই যে সন্তান হবে এমনও তো মানে নেই যে সবাইকেই দেখতে হবে, বা আমি কাউকে বাধ্যও করছি না। যাদের ভালো লাগবে অবশ্যই দেখো। আনন্দ হয় ঠিক সেরকমই আনন্দ হবে। আমার প্রফেশন, যেটা আমি কাজ করি, যেটা আমি চাকরি করছি, সেটাই আমার প্রফেশন। এটা আমার সুন্দর মুহূর্তগুলো অবশ্যই তোমরা অনুধাবন করেছো বলেই আমার মনে হয়। তো পিসির সেদিনকে এজ 55-56, কিন্তু তোমাদের দেখে সেটা ফিল হবে না। তোমরা হয়তো ভাবো যে আমার মা অনেক বেশি এজেড। একটা ও শাড়ি দিয়েছিল, ব্যাঙ্গালোর থেকে আমার জন্য শাড়ি এনেছিল। আর বিয়েও হয়ে গেল। বিয়ে হয়ে আবার আমার 2 মান্থ হতে যাচ্ছে। এই 6th এপ্রিলে আমার 2 মান্থ কমপ্লিট হয়ে যাবে। তবে আমি রাধে রাধে, আমি প্রমিতা। আমার আশীর্বাদ ব্লগের এটা সেকেন্ড পার্ট। আমার প্রথম পার্টে আমার হাজব্যান্ডের আশীর্বাদ হয়েছিল, সেটা আমি তোমাদের সবার সাথে ব্লগ আকারে শেয়ার করেছিলাম। আর আমি এখন সেকেন্ড পার্টে আমার যে আশীর্বাদ হয়েছিল সেটা তোমাদের সাথে রিপ্রেজেন্ট করছি ব্লগ আকারে। তো আমি তারপরে আশীর্বাদের পুজোতে বসে গিয়েছিলাম। পুরোহিত মশাই যেমন যা বলছিলেন আমি সেটা করে নিচ্ছিলাম। আর আমার বোন আমার জন্য আমি যাতে ব্লগে দিতে পারি সেই জন্য বোন ভিডিও বানাচ্ছিল। তার কারণ ভিডিওগ্রাফারদের কাছ থেকে পেতে অনেকটাই টাইম লেগে যাবে। কিন্তু আমি যত দেরিতে আপলোড করছি ব্লগ, এতদিনে কি বলবো, ভিডিও হয়েই চলে এসেছে আর কি। তারপরে আমি আপলোড করছি। জানি না কোনোভাবে কোনো সময় হয়ে ওঠেনি, সেই জন্য দিতে পারিনি। আমার আশীর্বাদের সাজটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি আশীর্বাদের এর আগে তোমরা শর্ট সবাই দেখেছো। তা এখনই এরকম আমি শর্টসে দিয়েছিলাম। এখানে আমার বোন আমাকে ওই কাঠের মালাটা পুজোর পরিয়ে নিচ্ছিল। আর ওই ডোরটাও কোমরে বাঁধতে হয়, তাই আমার বোন কোমরে বেঁধে দিচ্ছিল। আমি আশীর্বাদের দিন যে মেকআপটা করেছিলাম সেটা আমার বাড়ির থেকেই করে নিয়ে গেছিলাম, বাড়ি থেকেই। তো যাই হোক, তবুও মেকআপ এদিক ওদিক কিছু হয়নি। আসলে আমি একটু সিম্পলি মেকআপ করেছিলাম, সেরকম কিছু নয়, একদম ন্যাচারালের ওপরে, একদমই সিম্পল, যেটা না করলেই নয় সেরকম আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার আশীর্বাদ চলছে। সত্যি কথা বলতে আমার এই আশীর্বাদের দিনে আমি বিয়ের যত রিচুয়ালসের মধ্যে দিয়ে যাচ্ছি, সবচাইতে বেশি আমি বাবাকে মিস করেছি। বাবা আজকে বহুদিন বহু বছর হয়েছে বাবা আমাদের মাঝে নেই। তো আমরা প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণই আমাদের বাবাকে আমরা মিস করি। আমরা দুই বোন, মা তার হাজব্যান্ডকে মিস করে। কিন্তু বিয়ের রিচুয়ালসগুলোর মধ্যে সত্যি বলছি, যা রিচুয়ালস হয়েছে, এত পেনের মধ্যে দিয়ে গিয়েছি, হয়তো সবসময় এক্সপ্রেস করাও হয়নি। কিন্তু বুকে যে একটা যন্ত্রণা হয় না, সেটা হয়তো যাদের বাবা নেই এবং তাদের এইরকম বিয়ের রিচুয়ালসের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা সকলেই আমার পেনটা ফিল করতে পারবে। আমি একবার এরকম বলেছিলাম কাউকে যে বাবা না থাকলে যে কী পরিমাণ পেন হয়। বাবা হচ্ছে বটগাছ, বাবা হচ্ছে কী বলবো, জীবনে আমার মনে হয়, আমি বারবার এখনও ভাবি যে আমার বাবা যদি এরকম হতেন না যে প্যারালাইজড হয়ে আমার বাবা থাকতেন, কিন্তু তবু আমার বাবা বেঁচে থাকতেন, তবুও তো আমি সকাল সন্ধ্যে বাবাকে দেখতে পেতাম, সেবা করতে পারতাম, যে সুযোগটাও আমাদের হয়নি। তো যাদের নেই তারা জানে। আমি একবার এরকমই বলেছিলাম। তো তখন আমাকে একজন বলেছিল যে বাবা কারোরই সারা জীবন থাকে না, বাবা মা সবারই চলে যায়। আমি জানি না সে কতটা পাষাণ যেই কথাটা বলতে পেরেছে। আমাদের যখন বাবার বয়স 100 বছরও হয়ে যায়, বা মায়ের বয়স এরকম, আমরা চাই যে আরও যেন বছরের পর বছর বেঁচে থাকে। এটা বাবা মা অবশ্য সব সন্তানের কাছে সব সন্তানই যে সন্তান হবে এমনও তো নেই না। তো যাই হোক, রাধা মাধব, আজ পর্যন্ত আমি যত রকম কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, জীবনে যত কঠিন সময় এসেছে, সবটাই তিনি আমার জীবনে থেকে, আমার পাশে থেকে আমাকে সবসময়ের জন্য সাপোর্ট করেছেন।
আমি মনে করি কি আমার পাশে কে আছে না আছে আমি এত ভাবি না, কিন্তু রাধা মাধব অলওয়েজ আমার সঙ্গে থাকেন, আমি সেটা ফিল করতে পারি। জীবনে তো কঠিন সময় আসবেই, আমরা প্রত্যেকটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, কিন্তু সেটা আমরা শেষমেশ কীভাবে কাটাতে পারছি সেটা ম্যাটার করে। মানুষ হয়ে জন্মেছি, মনুষ্য জন্ম লাভ করেছি, তো খারাপ ভালোর মধ্যে দিয়ে তো যেতে হবেই। এটা তো আর স্বর্গ নয়, এটা মৃত্যুলোক। সবই বোঝবার চেষ্টা করি, ধর্ম মানি, ঈশ্বরকে মানি, কিন্তু তিনি তো আমার বাবা, তাই জন্য প্রাণ তো কাঁদবেই যতদিন বেঁচে থাকবো। এটা আমাদের মানে কি বলবো, সবসময়ের জন্য মানে একদম দগদগে ঘায়ের মতন আমাদের মানে থাকবে। যাই হোক, এই সমস্ত কথা বলতে গেলে না মানে অনেকটা বেশি ভাবুক হয়ে যায়, অনেকটা বেশি উইক লাগে। যদিও এই সমস্ত কথা আর কোথাওই শেয়ার করি না, অলওয়েজ আমরা হাসি মুখে চলি, যতই বাধা বিপত্তি আসে, যতই খারাপ সময় আসে। তার কারণ কাউকে বলি এর কোনো সলিউশন হবে না, যার সমস্যা তাকে একা লড়াই করতে হবে। আর যাকে বলে কাজ হতে পারে সে হলো স্বয়ং ঈশ্বর, তাই জন্য আমি তাকেই বলি। আলাদা করে কোনো মানুষের, কেননা কাকে কি বলা যাবে। তো যাই হোক, আমি এবার কথার থেকে অন্য কথায় চলে যাচ্ছি। তোমরা জানোই যে আমি বাড়ির থেকে আমার দুটো গোপাল নিয়ে গিয়েছিলাম, এবং তাড়াহুড়োর মাথায় মানে আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমি কী নিয়ে যাব। আমার আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমি রাধা মাধব নিয়ে যাব। তার কারণ আমার শ্বশুর বাড়িতে হচ্ছে মানে আমার বাবা যেহেতু সৎসঙ্গ করেন, আমার শ্বশুরমশাই, তো অনুকূল ঠাকুর প্রতিষ্ঠিত রয়েছে, তো সেখানে রাধা মাধব বা গোপাল নেই, আর আমি আমার রাধা মাধবের ভক্ত, তো সেই কারণে আমি গোপাল নিয়ে যাব ডিসাইড করেছিলাম। কিন্তু না মানে যাওয়ার সময় এত বেশি তাড়াহুড়ো লেগে গেছিলো, আমি আর যে আমার ঝাঁকাটা কেনা ছিল আমি সেটা নিয়ে যেতে ভুলে গিয়েছি। তো অগত্যা ওখানেই হচ্ছে মানে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য একটা প্লাস্টিকের কৌটা মতো ছিল, সেটাই নিয়ে গেলাম। আর সেটাতেই হচ্ছে রাধা মাধবকে আমার গোপাল ঠাকুরকে বসিয়ে নিয়ে গেছিলাম। তারপর আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছিলেন। সারাদিন এত হ্যাপাজার্ড গেছে মানে বলা যাবে না। আমার হাজব্যান্ড আমাকে তাই বলছিল, মানে একদম সকালবেলায় অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই পেছনের যে ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশনটা আছে সেটা কমপ্লিট করে গেছে, আর বাবা সব নিজে একা হাতে করছিলেন ছুটে ছুটে। আমার হাজব্যান্ডও তো জাস্ট কিছুদিন আগেই ঢুকেছিল আশীর্বাদের, ভাইও তো জাস্ট দুদিন আগেই, বাবাই পুরোটা করে গেছে। তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি যে বাবা আশীর্বাদ করে কি দিয়েছিলেন। তো বাবা আমাকে আশীর্বাদ করে এই হারটাই দিয়েছিলেন। এবার আমিও বুঝতে পারছিলাম না যে কিভাবে পরবো, কিভাবে খুলবো, কেননা মানে চুলের জন্য বুঝতে পারছিলাম না যে কিভাবে করব। তো যাই হোক, শেষমেশ আমাকে এটা পরতে বেশি হেল্প করলো চুলের ইয়েতে। আমি বুঝতেই পারছিলাম না, ভাবছিলাম যে মনে হয় খুলে টুলে যাবে, করবো, আর আমি দুদিকের ইয়েতে খুলতে পারছিলাম না, নখ যেহেতু আমার এক্সটেনশন করা ছিল ধরতে পারছিলাম না। আর তোমরা সবাই জানো আমি যেহেতু হেলথ প্রফেশনে আছি, আমি যেহেতু হচ্ছে তো সেই জন্য মানে কি হয় না, নখ টক তো আমাদের প্রফেশনে একদম রাখা যায় না, তো কোনো দিনই নখ থাকে না। জাস্ট এই অনুষ্ঠানের সময়ে একটু নখ টক এক্সটেনশন করি, আবার ঠিক অনুষ্ঠান চলে গেলে তার 2-3 দিনের মাথায় নখ খুলে ফেলি। তারপরে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছিলেন। আর সেদিনকে আমার শাশুড়ি মা মানে মায়ের প্রচণ্ডই শরীর খারাপ ছিল, তার কারণ মায়েরও সেম সমস্যা। আমার মায়ের যেরকম বেশিক্ষণ না খেয়ে থাকলে ওরকম মানে অ্যাসিডিটির সমস্যা হয়ে যায়, তো মায়ের সেটা অনেক বাজেভাবে শুরু হয়েছিল। মা সেদিনকে কিছুই খেতে পেরেছিলেন না, এত কিছু মেনু হয়েছিল, তারপরে শুধুমাত্র মা শেষমেশে 2টো ভাত খাওয়ার চেষ্টা করেছিলেন, তাও পেরেছিলেন না, 2টো মুড়ি খেয়েছিলেন, তার কারণ এতটাই অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল সেই কারণে। তো তারপরে মায়ের আশীর্বাদ হয়ে গেল। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের পিসেমশাই, ছোটো পিসেমশাই, মানে আমি জানি না পিসেমশাই, শ্বশুর পিসেমশাই, আমি জানি না কি বলে, যাই হোক আমারও পিসেমশাই, তো আশীর্বাদ করে নিচ্ছিলেন আমাকে। তো এরকম করে আমাদের মানে ওর বাড়ির যত রিলেটিভস আছে তাদের মধ্যে অনেকেই আমাকে আশীর্বাদ করে নিয়েছিলেন। আসলে আমি বলেছি তোমাদেরকে, ওদের পরিবার এত বড় ঘোষ পরিবার যে আমি সত্যি বলছি এত মনে রাখতে পারি না কে কী।
কী সম্পর্কে হয়, তবে আস্তে আস্তে সব জেনে যাব, মানে মিশতে মিশতে সবার সাথে কথা বলতে বলতে। তো যদিও সেটাতে মানে একটু একটু আমি সব জানতে শুরু করেছি, কোনটা মেজো জেঠিমা, কোনটা সেজো জেঠিমা, কোনটা মানে কাকিমা, এত গুলিয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমি এটা জানি যে এটা আমার এই মানে ভাসুরের মানে এই দাদার মা বা ওই বোনের মা বাবা এগুলো বুঝতে পারি, বাট আমার সম্পর্কে তারা মানে কীরকম কী হয় সেটা আমি ভুলে যাই। তবে একদিন সবই শিখে যাব, সবই জেনে যাব থাকতে থাকতে। তো এখানে হচ্ছে অনেকটাই আমাদের টাইম লেগে গেছিলো আশীর্বাদ শেষ হতে হতে, অনেকটাই। আমরা তো মনে হয় সেদিনকে খাওয়া দাওয়া করেছি, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে আমরা খাওয়া দাওয়া করেছি। আর সেদিন তো আমার খাওয়া দাওয়া বলতে কি আমি, ভাই, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা এরকম টাইমেই বসেছিলাম। আমার যখন বাড়ির মানে আমার মা বোনেরা যখন ফেরত মানে বাড়ি ফিরে আসলো, তারপরে আমরা খেতে বসেছিলাম, কারণ ওদের অনেকটা দূর পর্যন্ত যাওয়ার ছিল। তো আমি বলেছি যে মানে সন্ধ্যা লেগে গেলে অসুবিধা, কেন বাড়ি যেতে কম করে হলেও এখান থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। তো সেই কারণে আমি বলেছি যে সন্ধ্যা হওয়ার আগেই যদি পসিবল তো মানে বেরিয়ে যাওয়া। আর তাছাড়া আমাদের বাড়িতে বড় সারো মেয়েটা ছিল, মানে আমাদের অরিও, যেটা তোমাদেরকে আমি দেখাবো। আসলে ওর না মানে ট্রেনিং চলছে, প্রচণ্ড একটু বদমাইশ টাইপের আর কি। এখনও এতটা আমরা মানে আয়ত্ত করতে পারিনি আমি আমার বোন, কিন্তু মা ওকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারে, মায়ের কথাও পুরোপুরিভাবে শোনে। বাট আমাদের সঙ্গে যে পরিমাণ দুষ্টুমি করে জাস্ট ভাবতে পারবে না। তারপরে আমি জানি আমার ব্লগটা হয়তো অনেক অনেক বড় হচ্ছে, তবে যাদের মনে হবে যে দেখবে পুরো রিচুয়ালস বা আমার আশীর্বাদে কী কী হয়েছে, তারা অবশ্যই দেখো। আমার তো আর জোরাজুরি নেই যে সবাইকেই দেখতে হবে, বা আমি কাউকে বাধ্যও করছি না। যাদের ভালো লাগবে অবশ্যই দেখো। আর তারপরে হচ্ছে আমার মেজো পিসেমশাই আমাকে আশীর্বাদ করে নিয়েছিল। তো আমি আগেও বলেছি আমার এরকম কোনো এক্সপেকটেশন নেই যে ব্লগের মাধ্যমে আমি মানে আমার ব্লগটাই আমার হচ্ছে জীবনে পেশা বানিয়ে ফেলেছি বা এরকম কিছু। দেখো, কিছু অনারিয়াম পেলে সব কিছুতে সবারই ভালো লাগে, খারাপ কিছু লাগে না। আমার যখন মানে শেষে স্যালারি ব্যতীত কিছু আমার যখন কোনো অনারিয়াম ঢোকে বা কোনো এক্সট্রা কিছু আমার মানে বোনাস ঢোকে, তখন আমারও অনেক বেশি ভালো লাগে। তো ইউটিউবে যদি কখনো কোনো অনারিয়াম পাই, তাহলে আমার ওই এক্সট্রা বোনাস পেলে যেরকম আনন্দ হয় ঠিক সেরকমই আনন্দ হবে। আমার প্রফেশন, যেটা আমি কাজ করি, যেটা আমি চাকরি করছি, সেটাই আমার প্রফেশন, এটা আমার প্যাশন। মেনলি আমার মেমোরিগুলোকে সারা জীবন আমার একটা ছোট্ট চ্যানেলে মানে কি বলবো তুলে রাখবো বলেই আমার চ্যানেলটা খোলা। আর এর ব্যতীত কোনো রকম কোনো প্রকার আমার অভিপ্রায় ছিল না, এখনও পর্যন্ত আমার কোনো ভাবনা চিন্তা নেই। আমার মেজো পিসিও আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। তো এটা হচ্ছে আমার মেজো পিসি, তোমরা তো অলরেডি জানো, এর আগেও আমি অনেক অনেক শর্টসে দেখেছো। আবার এই মেজো পিসি আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল, সেটাতেও তোমরা দেখেছো। তারপরে আমার ছোটো পিসি আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। তোমরা আইবুড়ো ভাতের ইয়েতে ব্লগে দেখেছো আমি ছোটো পিসির কাছে আইবুড়ো ভাত খেয়েছিলাম। তোমরা তখন থেকেই আশা করছি যারা আমার ব্লগ দেখেছো, আমার ব্লগ মানে আমার এই জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো যারা দেখতে ভালোবাসো, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে আমার সুন্দর মুহূর্তগুলো অবশ্যই তোমরা অনুধাবন করেছো বলেই আমার মনে হয়। তো পিসি সেদিনকে পিসি যেহেতু হচ্ছে ঠাম্মার মুখাগ্নি করেছিল, তো পিসি সেই জন্য কোনো কিছু খায়নি, তো ফল, দই, মিষ্টি এগুলোই খেয়েছিল মেনলি। তো তোমাদের সঙ্গে আরও একটুখানি কিছু শেয়ার করি। তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো যে আমার বদলি হয়েছে, মানে চাকরির পোস্টিং, আমার নিউ পোস্টিং হয়েছে জেনারেল ট্রান্সফারের মাধ্যমে।
আমি আর এখন আমার হোম টাউনে নেই। আমি যখন এই ব্লগটা তোমাদের সাথে আপলোড করব, সেই দিনকে আমি আমার নতুন ডেস্টিনেশন, নতুন বাড়ি, সেখানে পৌঁছে গিয়েছি। তো যাই হোক, কী যেন বলছিলাম। তারপর পিসির হয়ে যাওয়ার পরে আমাকে আমার মা আশীর্বাদ করে নিয়েছিল। সেই একই জিনিস, যে মা যদি একবার আশীর্বাদ করে নেয় তাহলে হচ্ছে আর অন্য কেউ আশীর্বাদ করতে পারে না তারপরে। তো সেই জন্য আমাকে আমার মা একদম শেষে আশীর্বাদ করে নিয়েছিল। মা সেই সকাল সকাল বেরিয়েছে। আসলে মায়ের আর এখন জার্নি করার মানে কি বলবো, বহু বছর আগে মা অনেক অনেক জার্নি করেছে, তখন শরীরও বেড়েছে। এখন আর মায়ের এই জার্নি করার অভ্যেসটা নেই, আর মায়ের শরীরও অনেক ভেঙেছে আগের তুলনায়। তোমরা হয়তো অনেকেই ভাবো, অনেকেই বলবার সাহস পাও না, অনেকেই হয়তো ভাবো যে আমার মায়ের সাথে আমার এজ গ্যাপ বোধহয় প্রচুর বেশি, কিন্তু এমনটা নয়। আমার মায়ের সাথে আমার এজ গ্যাপ হচ্ছে 30 ইয়ার্সের। তো আমার মায়ের এখন এজ 55-56, কিন্তু তোমাদের দেখে সেটা ফিল হবে না। তোমরা হয়তো ভাবো যে আমার মা অনেক বেশি এজেড, কিন্তু তোমরা হয়তো এই মানুষটার এজটাই দেখতে পাও সামনে, মানে তার বলিরেখা পড়েছে, শরীরে ভাঁজ, তারপরে কোমরের যে একটা বাঁক এসেছে সেটাই তোমরা লক্ষ্য করো, এবং সেখান থেকেই হয়তো অনেকেই জাজ করে বয়সটা। কিন্তু মানুষের যে দায়িত্বের ভারে, মানুষের যে একা লড়াই সংগ্রামের ভারেও যে এমন শারীরিক পরিবর্তন ঘটে, সেটাও তোমাদের বোঝা উচিত, জানা উচিত। তো যাই হোক, তারপরে আমার ভাই, মানে আমার দেওর, ও চলে এসেছিল বৌমনির সাথে কিছু ছবি তোলার জন্য, তার সঙ্গে আমাকে গিফট দেওয়ার জন্য। তোমাদেরকে আমি গিফটে শেয়ার করা হয়নি, আমাকে দিয়েছিল একটা ও শাড়ি দিয়েছিল, ব্যাঙ্গালোর থেকে আমার জন্য শাড়ি এনেছিল। আর একটা হচ্ছে আমাকে ওর কোনো মানে ওটাকে কী যে বলে, ইম্পোর্টেড একটা হচ্ছে ক্রিম দিয়েছিল। তো যেটা তোমরা আমাকে দেখেছো অষ্টমঙ্গলার যখন আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সেখানে যে আমি শাড়িটা পরে আছি সেটাই ভাই দিয়েছে। আর তোমরা এর আগে হয়তো দেখেছো আমার ব্লগ, যেটা আমি রিসেপশনের পরের দিন বাজারে গিয়েছিলাম, মানে কলকাতা সল্টলেক গেছিলাম, যে শাড়িটা পরেছিলাম ওটা হচ্ছে ভাইয়ের দেওয়া, ওই শাড়িটা ভাই দিয়েছিল। তো না, সরি, ওটা না, ভাই দেয়নি, আমি ভুল বলে ফেলেছি। তোমরা অষ্টমঙ্গলার ব্লগে আমি যে শাড়িটা পরেছি তোমরা সেই শাড়িটাতে দেখতে পাবে, সেটাই হচ্ছে ভাই দিয়েছে। আর ভাই দিয়েছিল হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, মানে ওর দাদার জন্য, দাদাকে একটা শেরওয়ানি, যেটা ও আশীর্বাদে পরেছিল, তোমরা সবাই দেখেছো, মানেভার থেকে ওকে ওটা দিয়েছিল। আর আমাকে একটা শাড়ি দিয়েছিল সিল্কের, সেটা আমি তোমাদেরকে আর আলাদা করে শেয়ার করছি না, যখন আমি আমার অষ্টমঙ্গলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেখানে তোমরা দেখতে পাবে। তারপরে আমার কিছু মানে যারা মানে আমাকে একজন কাকিমা আশীর্বাদ করতে ভুলে গেছিলেন, তো ওনার ইচ্ছে হয়েছে আমাকে আশীর্বাদ করবেন, তো সেই জন্য পুরোহিত মশাই বললেন যে ঠিক আছে, ইচ্ছে মতো হচ্ছে মানে একটুখানি আশীর্বাদ করে দিতে। যদি কেউ ভালোবেসে কিছু করতে চায় তাহলে অবশ্যই করা উচিত বলে আমার মনে হয়। শুভ অশুভর থেকে বেশি আমি মনে করি মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসাটাই সব আমার কাছে, আমার এটাই মনে হয়। একটা জিনিস জানো তো, পৃথিবীতে সব কিছু কেনা যায়, কিন্তু দেখবে ব্যবহার কেনা যায় না, ভালো ব্যবহার, ভালো কথা কেনা যায় না। এটা যে যেমন মানুষ, এটা তার মধ্যে থেকে সেরকমভাবেই সেটা উন্মোচিত হয়, আলাদা করে বাজারে কিনতে পাওয়া যায় না। তো এখানে আমি আমার বোনের সঙ্গে কিছু ভিডিও তুলে নিচ্ছিলাম, কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কেননা বোনরাও বেরিয়ে যাবে। তারপরে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি, তাদের সাথেও কিছু আমি ফটোশ্যুট ভিডিওগ্রাফি করে নিয়েছিলাম। তো মানে আশীর্বাদটা না আমার বিয়ের 2 মাস আগেই হয়ে গেছে, ছুটির কিছু কারণবশত। আমার হাজব্যান্ডের যেহেতু একদমই ছুটি থাকে না, নেই, যদিও
ও অনেক অনেক ম্যানেজ করে। তো সেই জন্য কখন না দেখতে দেখতে 2 মাস চলে গেল, তারপরে বিয়েও হয়ে গেল। বিয়ে হয়ে আবার আমার 2 মান্থ হতে যাচ্ছে। এই 6th এপ্রিলে আমার 2 মান্থ কমপ্লিট হয়ে যাবে। তবে আমি ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি, সেকেন্ড মান্থ অ্যানিভার্সারি এগুলো করিনি। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেকগুলো বসন্ত, অনেকগুলো দিন, বছর, মাস আমি তার সাথে কাটাতে চাই। তো আমার তো মনে হয় তাহলে আমাকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তাহলে আমাকে চেরিশ করতে হবে তার সাথে কাটানোর জন্য। আমার মনে হয় যে 1 বছরের সেলিব্রেশন, 2 বছরের সেলিব্রেশন এগুলো করা মানে তো হচ্ছে আমারই তো দুঃখ যে আমি এত ভালো সময়, এত ভালো দিনগুলো আমার ফুরিয়ে গেল। আমি জন্মদিন পালনেও এখন আর বিশ্বাস করি না। তার কারণ এখন প্রেমানন্দ মহারাজজির কথাগুলো অনেক ভালোভাবে বুঝতে পারি জীবনে যত বড় হচ্ছি, যত বয়স বাড়ছে, যত সব কিছুর আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখতে পাই তাতে। তো আমাদের যত রিলেটিভস ছিল শ্বশুরবাড়ির, বাবাবাড়ির সব্বার সাথে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সেরে নিচ্ছিলাম। এই সমস্ত কমপ্লিট হওয়ার পরেই আমরা মা বোনেরা যখন বেরিয়ে গেল, রওনা দিল বাড়ির উদ্দেশ্যে, তারপরেই আমরা খেতে বসেছিলাম। আমার আসলে প্রি ওয়েডিং ছিল কলকাতাতে। তো সেই জন্য আমি ওই বাড়িতেই আমার শ্বশুরবাড়িতেই থেকে গিয়েছিলাম প্রি ওয়েডিংয়ের জন্য। তো তারপরে আমি প্রি ওয়েডিং সেরে তারপরে আমি বাড়ি ফিরেছিলাম। ব্লগটা অনেক বেশি বড় হয়েছে আমি জানি, কিন্তু আমার কাছে এগুলো মেমোরির মতো। আগে এই সমস্ত টেকনোলজি ছিল না। যদি এগুলো আগেই আবিষ্কার হয়ে যেত তাহলে আমি আমার বাবার বহু ছবি, বহু ভিডিও, বাবার যে কণ্ঠস্বর, বাবার সাথে যে কত ভালো মুহূর্তগুলো আমার কাছে আজকে থাকতো ক্যামেরাবন্দি হয়ে আমার এই পেজে। কিন্তু এখন আমি সবার মেমোরিটাই গ্যাদার করার চেষ্টা করি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে ব্লগটা জানিও। রাধে রাধে।